Redmi Note 8 Pro রিসেন্টলি চায়নার বাজারে রিলিজ হয়েছে ফোনটি এবং রিলিজ হওয়ার পর থেকে প্রচুর পরিমাণে আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই ফোনটি নিয়ে। আলোচনা রেডমি বেশিরভাগ ফোনগুলো নিয়েই হয়, বাট সমালোচনা এই ফোনটিতে হচ্ছে এই কারণে যে Xiaomi পুরো ইউটার্ন নিয়ে নিয়েছে। আমরা সবসময় Xiaomiর ফোনগুলোতে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেখে থাকি, বাট Redmi Note 8 Proতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর। হয়তোবা আপনারা সবাই এটা জানেন এবং মিডিয়াটেকের প্রসেসর ইউজ করার কারণে প্রচুর পরিমাণে সমালোচনার সম্মুখীন হচ্ছে এই ফোনটি। যারা স্ন্যাপড্রাগন প্রেমী আছে তারা মোটামুটিভাবে ফোনটি যখন রিলিজ হয় তখন বেশ হাইপ ছিল, বাট যেহেতু এতে মিডিয়াটেক ইউজ করা হয়েছে তাই হঠাৎ করে হাইপটা কমে গেল, বিকজ ডেফিনেটলি মিডিয়াটেক ইউজ করা হচ্ছে তাই। বাট রেডমি বলছে এটা যেন তেন মিডিয়াটেকের প্রসেসর না। আমরা নর্মালি মিডিয়াটেকের কথা শুনলেই মনে করে থাকি চিপ ফোনগুলোতে যে মিডিয়াটেক প্রসেসর ইউজ করা হয় সেরকম দাম কমানোর জন্য হয়তো ইউজ করা হয়েছে, বাট ইয়াস ট্রুলি এটাতে যেন তেন মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হয়নি। হেলিও G90T প্রসেসর ইউজ করা হয়েছে এতে, যেটা মিডিয়াটেকের ওয়ান অফ দ্য বেস্ট গেমিং পারফর্মিং প্রসেসর। এখন কথা হচ্ছে মিডিয়াটেকের যেই প্রবলেমটা আছে, স্বভাবগত যে দোষ আছে, সেই দোষ কি এই ফোনে আছে কিনা? রেডমি বলছে এটাতে ভালো, ডেফিনেটলি আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন বেঞ্চমার্কিং স্কোর দেখেছি এর আগে, আমিও এটাকে বেঞ্চমার্ক করেছি। সো সেই স্কোর দেখলে মনে হয় অন্যান্য প্রসেসরকে একদমই তুড়ি দিয়ে উড়িয়ে দেয় এই প্রসেসরের পারফরমেন্সগুলো। বাট ব্যাপারটা কি এরকম হবে যে ছেলে ভালো তবে একটু গাঁজা খায়, তার মানে এর যে স্বভাব দোষ আছে, গরম হয়ে যাওয়া বা ব্যাটারি এফিসিয়েন্সি, এই জিনিসগুলো কতটুকু মেনটেন করতে পারবে Redmi 8 Pro সেই বিষয়টা আজকে ফাইন্ড আউট করবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে ধন্যবাদ গাজী ইলেকট্রনিক্সকে আমাদেরকে এই ফোনটি দেওয়ার জন্য। Redmi Note 8 Pro সহ অন্যান্য যে কোনো স্মার্টফোন কিনতে আপনারা ঘুরে আসতে পারেন তাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের দোকান থেকে। আমি তাদের দোকানের ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, শেষেতে এই ফোনের প্রাইসটিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো শুরুতে আসি ডিজাইনের দিকে। Redmi Note 8 Proতে যদি আপনি ইনিশিয়াল লুক দেন আর আপনি যদি আগে OnePlus 7 Pro দেখে থাকেন তাহলে আপনি সিমিলারিটি ডেফিনেটলি পাবেন। ফোনটি গ্লাস বডির, সামনে পেছনে দুই জায়গাতে কর্নিং গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে, সো বেশ স্টাডি হবে। এবং গ্লাস বডি হওয়ার কারণে পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মোটামুটি লেগে যায়, তাই বক্সে যে কাভারটি দেওয়া আছে সেই কাভারটি ইউজ করবেন। এছাড়া গ্লাস বডি, সো পরে গেলে ভেঙে যেতে পারে, তাই কাভারটি ইউজ করবেন ডেফিনেটলি। আর যেহেতু গ্লাস, সো হাতে খুব স্লিক ফিল হয়, বডিটি হচ্ছে কার্ভড, যে কারণে হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ফিল হয়। ফোনটি বেশ বড়, 4500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, তাই ফোনের সাইজটিকে একটু বড় করতে হয়েছে। এছাড়া সামনেও 6.5 ইঞ্চ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে কারণে ফোনের সাইজটি তুলনামূলক অন্যান্য যে ফোনগুলো আছে, আমরা যদি Redmi Note 7 Pro এর সাথে কম্পেয়ার করি, Redmi Note 7 Pro থেকে এটা ডেফিনেটলি অনেক বড় হয়েছে। আর ওজনটাও একটু বেশি, এটা হচ্ছে 199 গ্রাম, তার মানে অলমোস্ট 200 গ্রামের ফোন, সো একটু হেভি মনে হবে আপনার হাতে। আর পেছনের দিকে দেওয়া হয়েছে চারটি ক্যামেরা, তার মধ্যে একটি হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। সো গুড বাই 48 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ 68 মেগাপিক্সেল। এরপর থেকে সব 68 মেগাপিক্সেল ক্যামেরায় দেখবেন। সো চারটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং ওভারঅল ডিজাইন এবং লুক ওয়াইজ আমি বলবো প্রিভিয়াস ফোনগুলো থেকে একটু ডিফারেন্স নিয়ে এসছে, যদিও অন্য ফোনের সাথে মিলে যায় সেটা ব্যাপার না, বাট দেখতে খুবই সুন্দর লাগে, হাতেও বেশ কমফোর্টেবল। ওভারঅল ডিজাইন সেকশনে আমি বলবো ফার্স্ট ক্লাস। এবার যদি আমরা বাটনস এবং পোর্টসগুলোর দিকে একটু তাকাই তাহলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দুটোকে ডান পাশে দেওয়া হয়েছে। আর বাটনগুলো বেশ ক্লিক করলে একটা ক্লিকি সাউন্ড হয়, যেটা বেশ সুদিং এবং কমফোর্টেবল লাগে। আর বাম পাশে আছে হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট, যেখানে আপনারা চাইলে দুইটা সিম কার্ড ইউজ করতে পারেন অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন, যেখানে আপনারা 256 জিবি পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন যদি একটা সিম স্যাক্রিফাইস করেন। এছাড়া এই ফোনটির পেছনে ক্যামেরা প্লেসমেন্টটা দেখতে পাচ্ছেন, একদম মাঝখানে দেওয়া হয়েছে চারটি ক্যামেরা। তবে মজার বিষয় হচ্ছে এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আছে সেটি ক্যামেরার সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, যে কারণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অনেকটা হাইড হয়ে গিয়েছে। পেছনে দেখলে অনেকে মনে করবে, যদি ফার্স্ট টাইম দেখে তাহলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কই খুঁজে পাবেন এখানে। পজিশনিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডের কথা যদি বলি তাহলে ব্লেজিং ফাস্ট ছিল, টাচ করার সাথে সাথে এটি আনলক হয়ে যায়। সো এটা নিয়ে কোনো কমপ্লেন, এবং পজিশনটাকে আমি রেডমিকে থ্যাঙ্কস জানাচ্ছি এইরকম পজিশনে দেওয়ার জন্য। এছাড়া এতে ফেস আনলকও আছে, ফেস আনলকের স্পিডও মোটামুটি ভালো ছিল। ক্যামেরা বেসড ফেস আনলক, তাই লো লাইটে গেলে কাজ করবে না, তবে লাইট যদি ভালো থাকে তাহলে খুবই অ্যাকুরেটলি এবং ফাস্ট আনলক করতে সক্ষম এই ফোনটি। তবে সিম ট্রেতে খেয়াল করবেন এক ধরনের রাবার দেওয়া আছে, এই রাবারটা দেওয়ার রিজন হচ্ছে এটাকে ওয়াটারপ্রুফ করার চেষ্টা করা হচ্ছে, এবং আমার মনে হয় এটা ওয়াটারপ্রুফ হবে, যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট তাই অফিসিয়াল এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না, এবং এর আইপি রেটিং সম্পর্কেও কোনো ধরনের ধারণা বা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট পাওয়া যায়নি। বাট এই রাবারটা দেখে কিছুটা ফিল হচ্ছে যে যদি একদম কমপ্লিটলি ওয়াটারপ্রুফ না হয় তারপরেও স্প্ল্যাশ প্রুফ অ্যাটলিস্ট হবে ফোনটি। আর উপরের দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি আয়ার ব্লাস্টার, যেটি একটি ওয়েলকামিং ফিচার। আর নিচের দিকে আছে 3.5mm অডিও জ্যাক,
ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। সামনের দিকে আছে 6.53 ইঞ্চ 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল এবং এই টাইপের ডিসপ্লে আমরা রিসেন্টলি অনেক ফোনে এক্সপিরিয়েন্স করেছি। এই ফোনটিতেও ডিসপ্লের কোয়ালিটি ওরকমই ছিল, কোনো ধরনের মেজর ডিফারেন্স নেই। আমি ডিসপ্লেতে কালার ঠিকঠাক মতো পেয়েছি, কোনো ধরনের কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেল নিয়েও কোনো ধরনের সমস্যা হয়নি। কালারগুলো ভালো ছিল, ভিভিড ছিল, কালারফুল ছিল এবং ব্রাইটনেসও ছিল পর্যাপ্ত পরিমাণে। আমি ডে লাইটে ইউজ করেছি ফোনটি, ডিরেক্ট সানলাইটেও আমি কন্টেন্টগুলো ঝকঝকে দেখতে পাচ্ছিলাম, সো ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু নেই। আর ডিসপ্লের উপরে ছোট্ট একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে যেখানে ফ্রন্ট ক্যামেরাটি দেওয়া হয়েছে, আর তার ঠিক উপরে ইয়ারপিস এবং মাঝখানে একটি নোটিফিকেশন এলইডি লাইট দেওয়া হয়েছে, যেটা ইদানিং একদম বিলুপ্ত প্রায় একটি ফিচার, বাট এই ফোনটিতে দেওয়া হয়েছে। সফটওয়্যার সেকশনে আছে MIUI 10 বেসড অন অ্যান্ড্রয়েড 9 Pie এবং এটি হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট, তাই অনেক ধরনের চাইনিজ অ্যাপ আছে, ব্লোটওয়্যার আছে এবং গুগল প্লে স্টোর নেই। সো যদিও একটা সার্ভিস এখানে দেওয়া আছে, একটা অ্যাপ দেওয়া আছে থার্ড পার্টি, যেটা দিয়ে আপনারা চাইলে গুগল সার্ভিসেসগুলো ডাউনলোড করে নিতে পারবেন, উইচ ইজ হ্যাসেল ফ্রি। বাট গ্লোবাল ভার্সনটা লঞ্চ হলে ডেফিনেটলি কিছুটা চেঞ্জেস এটাতে আসবে। এছাড়া যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট, তাই এতে আমি ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশন পাইনি, যেটা আমরা হয়তো বা গ্লোবাল ভার্সনে পেতে পারি। সো এই বিষয়গুলো হয়তো বা গ্লোবাল ভার্সন আসলে আমরা কোনো আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। আর ইউআই নিয়ে নতুন করে কি কথা বলবো, MIUI-তে অ্যাড দেখা যায়, এটা নিয়ে সবাই বিরক্ত। এছাড়া অন্যান্য যে জিনিসগুলো আছে MIUI-এর ফিচারগুলো আমার কাছে ভালোই লাগে। আমি নিজে একজন Xiaomi ইউজার ছিলাম, সেই হিসেবে MIUI-এর আমি মোটামুটি ফ্যান বলতে পারি। আর এই ফোনটিতে একটি র্যাম ভেরিয়েন্ট থাকবে, সেটি হচ্ছে 6GB, তবে ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন দুটি, 64GB এবং 128GB, এবং দুটি ভেরিয়েন্টেরই দাম ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে আসি এই ফোনটির সবচেয়ে সমালোচিত ফিচার, সেটি হচ্ছে এর প্রসেসর। এতে ইউজ করা হয়েছে MediaTek Helio G90T, একটি অক্টাকোর চিপসেট, যার দুটি কোর হচ্ছে Cortex A76 আর্কিটেকচারের এবং বাকি 6টি কোর হচ্ছে Cortex A55 আর্কিটেকচারের, এবং এতে জিপিইউ হিসেবে আছে Mali G76 MPC। ওয়েল, মিডিয়াটেক প্রসেসর সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদেরকে একটা ব্রিফিং দিয়ে নিই। সেটা হচ্ছে মিডিয়াটেকের একটা বদনাম আছে, দুর্নাম আছে, সেটা হচ্ছে মিডিয়াটেক প্রসেসরগুলো প্রচুর পরিমাণে গরম হয় এবং এগুলো ব্যাটারি এফিশিয়েন্ট না। এখন এই প্রসেসরটিকে যেহেতু রেডমি বা মিডিয়াটেক নিজেও বলছে যে নতুন প্রসেসর এটি না, এটি অনেক হাই এন্ডের, অনেক হাই পারফর্মিং প্রসেসর, এবং রেডমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ন্যাপড্রাগন 710-এর সাথে কম্পেয়ার করছে মিডিয়াটেক এই G90T প্রসেসরটিকে, এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা যদি স্কোরের দিকে তাকাই তাহলে একদম স্ন্যাপড্রাগন 710-কে উড়িয়ে দিচ্ছে ফু দিয়ে এই প্রসেসরটি। ইট ইজ ট্রু, আমরা স্কোর যদি দেখি তাহলে বেটার, বাট ব্যাপারটা হচ্ছে এই মিডিয়াটেক প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি, এবং আমরা যদি স্ন্যাপড্রাগন 710-এর কথাও বলি সেটি হচ্ছে 10 ন্যানোমিটারে তৈরি। সো যেহেতু ন্যানোমিটার যত কমে তত ব্যাটারি এফিসিয়েন্সিটা বাড়ে এবং প্রসেসরের স্পিডও একটু বাড়ে। স্টিল যেহেতু এটিতে অনেক হাই এন্ডের প্রসেসর ইউজ করা হয়েছে, হাই এন্ডের চিপ ইউজ করা হয়েছে, সেই কারণে এর পারফরমেন্স কখনোই স্ন্যাপড্রাগন 710-এর কাছাকাছি হবে না, অনেক বেশি হবে ডেফিনেটলি, এবং এই প্রসেসরটি গেমিং সেন্ট্রিক একটি প্রসেসর, সেই কারণে এর গেমিং পারফরমেন্সও অনেক ভালো। আর যেহেতু এর বদনাম আছে গরম হয়ে যাওয়ার, তাই এই ফোনটিতে লিকুইড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা আমরা পোকো ফোনে দেখতাম, তবে লিকুইড কুলিং সিস্টেমটা পুরো ফোন জুড়ে নেই, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন অর্ধেক পর্যন্ত আছে লিকুইড কুলিং সিস্টেম। এবং আমি এই প্রসেসরের পারফরমেন্স নিয়ে আমি বলবো এখনও পর্যন্ত কোনোভাবেই ডিসস্যাটিসফাইড না, একদমই স্মুথ পারফর্ম করেছে। অ্যাপ ওপেনিং টাইম থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ডে টু ডে টাস্ক, প্রত্যেকটা জিনিস একদমই স্মুথ এবং স্পন্টেনিয়াস ছিল। গেমিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে পাবজি খেলেছি, হাই গ্রাফিক্সে কোনো ধরনের সমস্যা নেই, ফ্রেম ড্রপের দেখা পাইনি। এছাড়া আমি অ্যাসফাল্ট 9ও খেলেছি, সেখানেও কোনো ধরনের হিকাপ, ফ্রেম ড্রপ কিংবা কোনো স্টার্টার পাইনি। সো সব মিলে গেমিং পারফরমেন্সের কথা যদি আমি বলি তাহলে এক কথায় দুর্দান্ত পারফর্ম করেছে এই প্রসেসরটি উইথাউট এনি ডাউট। এবার চলে এসে মেইন জায়গায় ফোনটি গরম হয় কিনা। ওয়েল, আপনি যদি খুব দীর্ঘ সময় গেম খেলেন তাহলে সব প্রসেসরই গরম হয় এবং এটিও গরম হয় এবং হাতে ফিল হয় সেই গরমটি, যেহেতু গ্লাস বডির ফোন সেই কারণে গরমটা প্রচণ্ড পরিমাণে ফিল হয় যদি দীর্ঘ সময় ধরে গেম খেলেন। বাট আপনি যদি কম্পেয়ার করেন স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের প্রসেসরের যে থার্মাল থ্রটলিং আছে সেটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আমি বলবো কুলিং সিস্টেমটা এটাতে লিকুইড কুলিং সিস্টেম দেওয়ার ফলে ডেফিনেটলি কিছুটা কুল রাখতে পারছে। সেই হিসেবে আমরা বলবো প্রসেসর অ্যাকচুয়ালি এর যে দুর্নাম আছে গরম ঠিকই হয়, বাট কুলিং সিস্টেমটা এটিকে একটু কুল করে রাখে, এবং নর্মালি আপনি যদি দীর্ঘ সময় গেম না খেলেন তাহলে অতটা গরম হয় না। অতটা গরম হয় না বলতে স্ন্যাপড্রাগনের মতোই গরম হয়। সো এর যে দুর্নাম আমরা আগে শুনতাম যে খুব বেশি গরম হয়ে যায়, আমি মনে করি যে এই প্রসেসরটির বেলায় এবং এই সেটআপের বেলায় উইথ দ্য লিকুইড কুলিং সিস্টেম সেটা কিছুটা হলেও কমেছে গরম, বাট ডেফিনেটলি গরম হবে, সেটা আপনারা ধরে রাখুন। স্পেশালি ফোনের উপরের পাশটুকু প্রচণ্ড পরিমাণে গরম হয় যদি আপনি দীর্ঘ সময় গেম খেলেন, বাট আধা ঘন্টা গেম খেললে খুব একটা নোটিসেবল গরম হয় না। এবার চলে আসি মূল প্রশ্নে যে এই ফোনটি অ্যাকচুয়ালি গরম হয় কিনা। ওয়েল,
ইট ডাস। গ্লাস বডির ফোন, সেই কারণে দীর্ঘ সময় গেম খেললে যেটুকু গরম হয় সেটুকু হাতে প্রচণ্ড পরিমাণে ফিল হয়, স্পেশালি ফোনের উপরের পোর্শনটিতে প্রচণ্ড পরিমাণে গরম হয়। বাট আপনারা যদি কম্পেয়ার করেন এই প্রসেসরটিকে স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথে, তাহলে ইনিশিয়ালি এই ফোনটিতে যেহেতু লিকুইড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে, সো এটা গরম হলেও আপনি এতটা ফিল করবেন না, কারণ লিকুইড কুলিং সিস্টেম এটাকে তাড়াতাড়ি করে ঠান্ডা করে ফেলবে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি চিন্তা করেন তাহলে হ্যাঁ, মিডিয়াটেকের প্রসেসরগুলো গরম হয়, বাট এই সেটআপে এই গরমটা আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসরের মতোই কম্পেয়ার করতে পারবেন, বিকজ লিকুইড কুলিং সিস্টেম আছে আবারও। সো লিকুইড কুলিং সিস্টেম ইফেক্টিভ বটে, বাট আপনি যদি খুব দীর্ঘ সময় গেম খেলেন তাহলে সেটা আর কুল করে রাখতে পারে না এবং প্রচণ্ড গরম হয়ে যায়, হাতে সেই গরমটা ফিল হয় উপরের দিকে। সেম কাজটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসরের সাথেও হয়। বাট মিডিয়াটেকের প্রসেসরে আরেকটা বড় প্রবলেম আছে, সেটি হচ্ছে এটি ব্যাটারি এফিশিয়েন্ট না। সো এতে 4500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, বাট 12 ন্যানোমিটারের প্রসেসর হওয়ার কারণে এটি প্রচুর পরিমাণে ব্যাটারি হাংরি হবে। এছাড়া ডিসপ্লেটিও একটু বড়, সে কারণে আপনার ব্যাটারি ব্যাকআপ যদিও 4500 mAh ব্যাটারি, স্টিল আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে 4500 mAh থেকে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনার 4000 mAh ব্যাটারি থেকে যেরকম ব্যাকআপ পেতেন এটা তো সেরকমই ব্যাকআপ পাবেন। সো আপনারা যদি খুব লাইট ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি একটু মডারেট ইউজ করেন তাহলে একদিন মানে দিনের শেষে গিয়ে একটু চার্জ দিতে হতে পারে। আর যদি খুব হেভি মানে গেমিং যদি করেন তাহলে এতে আপনারা ফুল চার্জ করে 4 থেকে 4.5 ঘন্টার মতো গেম খেলতে পারবেন টানা, এর বেশি গেম খেলতে পারবেন না। সো বুঝতে পারছেন কতটা পাওয়ার হাংরি এই ফোনটি। তবে বক্সে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে, যা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে, উইচ ইজ ফেয়ারলি ফাস্ট। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেগমেন্টে। যেরকমটি বলছিলাম, পেছনে 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মধ্যে প্রাইমারিটি হচ্ছে 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের একটি ওয়াইড লেন্স, এবং সেকেন্ড যে লেন্সটি আছে এটি হচ্ছে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আলট্রা ওয়াইড শুটার, যার ফোকাল লেন্থ হচ্ছে 13 মিলিমিটার। থার্ড যে লেন্স আছে সেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার অ্যাপাচার 2.4, এবং ফোর্থ যে ক্যামেরাটি আছে সেটি হচ্ছে একটি ম্যাক্রো লেন্স, যেটি দিয়ে আপনারা 2 সেন্টিমিটার দূর থেকে পর্যন্ত ফোকাস করে ছবি তুলতে পারবেন। আমরা রিসেন্টলি বেশ কিছু ফোন দেখেছি যেখানে 4 সেন্টিমিটার দেওয়া হয়েছিল, এটি 2 সেন্টিমিটার, তার মানে আরও ক্লোজ যেতে পারবেন। এবং যে ম্যাক্রো লেন্সটি আছে সেটির অ্যাপাচারও হচ্ছে f2.4। ওয়েল, ক্যামেরা অ্যাপে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি অপশন দেওয়া আছে, যেখানে গিয়ে আপনারা চাইলে 64 মেগাপিক্সেলের ছবি আউটপুট করতে পারবেন। আমি অনেস্টলি বলতে গেলে 16 মেগাপিক্সেল এবং 64 মেগাপিক্সেলের তফাৎ খুব একটা বুঝিনি, যেটা 14 মেগাপিক্সেলের বেলায়ও আমরা বলেছিলাম। সো খুব বেশি জুম যদি করতে চান বা প্রিন্ট যদি আপনি করতে চান তাহলে 64 মেগাপিক্সেলে আপনারা ছবি তুলতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় যে আপনারা 16 মেগাপিক্সেলেই তুলবেন, অন্যথায় 64 মেগাপিক্সেলে প্রচুর পরিমাণে বাল্কি সাইজের ছবি হবে, যেগুলো আপনার স্টোরেজের জন্য হানিকারক। এবার আমরা যদি রিয়েল লাইফ কোয়ালিটির দিকে তাকাই তাহলে এর যে 64 মেগাপিক্সেল সেন্সরটি আছে এটি দিয়ে বাই ডিফল্ট 16 মেগাপিক্সেলের ছবি ওঠে পিক্সেল ব্লেন্ডিং টেকনোলজির মাধ্যমে, এবং এর ছবিগুলো বেশ ভালো ছিল। ডেলাইটে যদি ছবি তোলেন তাহলে বেশ কালারফুল এবং ডিটেল ছবি আপনারা পাবেন। ছবিগুলো বেশ শার্প ছিল, ডাইনামিক রেঞ্জও ছিল, টু দ্য পয়েন্ট। তবে কিছু কিছু জায়গায় আমি খেয়াল করি যে ছবিগুলো একটু ওয়ার্ম হয়ে যায়। এটা কিছু সিনারিওতে, বেশিরভাগ সময়ই হয় না, বাট কিছু সিনারিওতে যদিও লাইট রেড ছিল না, আই মিন দিনের শেষে একটা সময় আছে যখন লাইটটা ওয়ার্ম থাকে, বাট একদম যেখানে ওয়ার্ম হওয়ার কথা না সেখানেও আমি মাঝে মধ্যে দেখেছি যে ছবিটা কিছুটা ওয়ার্ম হয়ে যায়, যেটা আপনারা স্যাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন। এই স্লাইড প্রবলেম পেয়েছি, এছাড়া বাকি সব কিছু একদমই দুর্দান্ত ছিল এই 64 মেগাপিক্সেল ক্যামেরার। লো লাইটেও ছবি তুলেছি, লো লাইটে গেলে যদিও কোয়ালিটিটা কিছুটা রিডিউস হয়ে যায়, আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম আমি এখানে ডেফিনেটলি লো লাইটে। ডেডিকেটেড নাইট মোড আছে, নাইট মোড দিয়ে তোলা ছবিগুলো কিছুটা বেটার হয়, নয়েজ কিছুটা রিডিউস হয় এবং ছবির এক্সপোজারটাও কিছুটা ব্যালেন্সড হয়, বাট আরেকটু বেটার আশা করেছিলাম আমি লো লাইটে। আর মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যাড করলে যে পোর্ট্রেট শটগুলো আসে সেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ছবিগুলো বেশ শার্প এবং ডিটেল ছিল, এজ ডিরেকশনও ছিল অ্যাকুরেট, এবং Xiaomiর একটি ভালো ফিচার হচ্ছে আপনারা ছবি তোলার পরে সেটা অ্যাডজাস্ট করতে পারেন যে ব্যাকগ্রাউন্ডে বোকে কতটুকু হবে, মানে ব্লারিনেসটা কতটুকু হবে। এটা একটা ওয়েলকামিং ফিচার, অলওয়েজ আমি অ্যাপ্রিশিয়েট করি এটি। সো পোর্ট্রেট শট নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নেই, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এর 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড শুটারটি আছে সেটি দিয়ে আপনারা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলতে পারবেন। যদি প্রাইমারি ক্যামেরার সাথে কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি আপ টু দ্য মার্ক হয়নি এটি, কিছুটা ডিটেল এবং শার্পনেসের ঘাটতি লক্ষ্য করতে পারবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরাটিতে। তবে বড় ফিল্ড অফ ভিউ হওয়ার কারণে যদি ল্যান্ডস্কেপ তুলেন এবং ভালো লাইটিং কন্ডিশনে তাহলে দেখতে খুবই ভালো লাগবে, বাট লো লাইটে যদি চলে যান তাহলে আলট্রা ওয়াইড শুটার দিয়ে খুব একটা ভালো মানের ছবি আপনারা তুলতে পারবেন না। এবার চলে আসি এর ফাইনাল ক্যামেরা লেন্স, সেটি হচ্ছে ম্যাক্রো। ওয়েল, ম্যাক্রোতে এরা যদিও বলছে যে 2 সেন্টিমিটার দূর পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন, বাট আমার কাছে মনে হচ্ছে 2 সেন্টিমিটারে গেলে অতটা ভালো ফোকাস করতে পারে না। 3 বা 4 সেন্টিমিটার হচ্ছে আইডিয়াল ফোকাল ডিস্টেন্স, যেখান থেকে আপনারা সুন্দর ফোকাস দিয়ে ছবি তুলতে পারবেন। ম্যাক্রো শটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে পর্যাপ্ত পরিমাণে লাইট থাকতে হবে। প্রপার লাইটিং কন্ডিশনে যদি ম্যাক্রো তোলেন তাহলে ভালো আসবে, লো লাইটে গেলেই আর ভালো আসে না। আর পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে কোনো ধরনের স্ট্যাবিলাইজেশন ফ্যাসিলিটি নেই। তবে আপনারা যদি 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করেন তাহলে 30, 60 এবং 120 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটিতে জাইরো বেসড EIS আছে শুধুমাত্র 30 এবং 60 ফ্রেম পার সেকেন্ডে।
এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরায়। সামনে 20 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের একটি সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে এবং এই ক্যামেরার ছবিগুলো ইনিশিয়ালি আপনি যদি ভালো লাইটিং কন্ডিশনে ছবি তোলেন তাহলে খুবই সুন্দর লাগে। ছবিগুলো বেশ কালারফুল, ডিটেইলড এবং শার্পনেসও মোটামুটি ঠিক থাকে। তবে ডাইনামিক রেঞ্জটা আমার কাছে অতটা ইমপ্রেসিভ মনে হয়নি, মোটামুটি মানের ছিল। আর লাইট যদি কমে যায় তাহলে অতটা ভালো ছবি তুলতে পারে না ফ্রন্ট ক্যামেরাটি। কিছুটা নয়েজ এবং গ্রেইন লক্ষ্য করা যায়। কিছুটা মানে পর্যাপ্ত পরিমাণে লাইট, পর্যাপ্ত বলবো না আমি, যদি মোটামুটি মানে লাইট থাকে তাহলেও ছবির কোয়ালিটি খুবই ভালো আসে। আর সামনের ক্যামেরার যে পোর্ট্রেট শটগুলো আছে সেগুলো ভালো লেগেছে। এজ ডিটেকশন নিয়ার পারফেক্ট ছিল। আপনি চাইলেই যে ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস সেটাও আপনি এখানে কমাতে পারবেন ফ্রন্ট ক্যামেরার বেলায়ও। এবং ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসটা আমার কাছে ন্যাচারালি লেগেছে, অতটা আনন্যাচারাল মনে হয়নি। সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 পিক্সেলে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। এছাড়া এই ফোনটিতে সব ধরনের সেন্সর অ্যাভেলেবল আছে। ব্লুটুথ 5.0 দেওয়া হয়েছে আর এতে NFC আছে। ইন্টারেস্টিংলি অনেক ফোনে এখন NFC দেয় না, বাট এটাতে NFC আছে। আর ওয়াইড ওয়ান লেভেল 1 সার্টিফিকেশন নেই, যেহেতু এটা চাইনিজ ভার্সন, আগেই বলেছি গ্লোবালটাতে মেবি আসতে পারে। আর এটাতে ক্যামেরা টু API এনাবল করা আছে, তবে আমাদেরকে ওয়েট করতে হবে জিক্যামের মডের জন্য। সো এই ছিল মোটামুটি ফোনটির সম্পর্কে বিস্তারিত। আমি মনে করি যে আপনারা পুরোপুরি ইনফরমেশনগুলো পেয়েছেন। মেইন যে কনসার্ন ছিল সেটা হচ্ছে মিডিয়াটেক প্রসেসর। ওয়েল, আমি যদি আমার ফাইনাল ভার্ডিক্টে বলি তাহলে মিডিয়াটেক প্রসেসরটা আপাতত আমাকে কোনো বদার করছে না, তবে ফিউচারে দেখা যাবে, কারণ এই ফোনটি ডিউরেবিলিটি নিয়ে একটা ইস্যু আছে। মিডিয়াটেক প্রসেসর যেহেতু হিট হয়ে যায়, তাই প্রসেসর কতদিন টিকবে বা পারফরমেন্সে কোনো ল্যাগিংস আসবে কিনা এই বিষয়টা অবশ্যই দীর্ঘমেয়াদী ইউজের পরেই বলা যাবে। বাট আদার দেন দ্যাট আমি ইনিশিয়ালি এই ফোনটি ইউজ করেছি ততদিন পর্যন্ত আমি কোনো ধরনের সমস্যা ফেস করিনি। ওভারহিটিং ইস্যুটাও, যদি আপনি না একদম হার্ডকোর গেমার হন যে 2 ঘন্টার মতো গেম খেলছেন তারপরে এটা গরম হবে, 2 ঘন্টা না 1 ঘন্টার মতো গেম খেললেই গরম হবে, যেটা স্ন্যাপড্রাগনের ফোনগুলোতেও হয়। সো গরম সব ফোনেই হয়, এটাতে একটু বেশি হয় এবং সেটা কন্ট্রোলও করতে পারে। সো ওভারঅল আমি বলবো এই দামে এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না। তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে অ্যারাউন্ড 25,000। আমি বলবো 25,000 থেকে আরেকটু কিছুটা কমবে, হয়তো সামনে কিছুটা কমে গেলে আপনারা নিতে পারেন। আদারওয়াইজ এই দামে কিন্তু আপনারা আরও সিকিউর ফোন অন্যান্য মডেল পাবেন। যেহেতু মিডিয়াটেক নিয়ে একটু কনফিউশন আছে, তাই এই প্রাইসে অন্যান্য ফোন পাবেন। তবে আমি যদি Xiaomiর এই মুভটার কথা বলি, যে স্ন্যাপড্রাগন থেকে মিডিয়াটেকে চলে আসা, আমার মনে হয় এই মুভটা একদমই ঠিক হয়নি এই স্টেজে এসে। কারণ প্রচুর পরিমাণে মানুষ আছে এখনও যারা মিডিয়াটেক পছন্দ করে না। মিডিয়াটেকের আরও কাজ করতে হবে, নানানভাবে ডেভেলপ করতে হবে, নানান দিক থেকে মানুষের বিশ্বাসটা, মানুষের ট্রাস্টটা অর্জন করার পরে আমার মনে হয় Xiaomi মিডিয়াটেকে যাওয়া উচিত ছিল। সেই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।